ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেভ অ্যান্ড ইনভেস্ট। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেই ভিডিওতে আপনাদের ট্রেডিং সম্পর্কে একটা প্রপার নলেজ তৈরি হয়ে যাবে অবশ্যই, এবং ট্রেডিং সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া তো অবশ্যই আসবে। তো প্রথমেই বলে রাখি, ট্রেডিং নিয়ে প্যানিক করার মতো কিছু নেই। ট্রেডিং করার সাথে সাথেই প্রচুর টাকা ইনকাম হবে এবং ফাইন্যান্সিয়াল যে ফ্রিডম সেটা অ্যাচিভ হয়ে যাবে। 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাব, মানে এই ধরনের যে রিউমারগুলো বাজারে চালু আছে সেইগুলো সম্পর্কে বা সেই গসিপগুলো সম্পর্কে মোটেই ইন্টারেস্ট দেখানো উচিত নয়। তো সিস্টেমেটিক যদি কাজ করা যায় তাহলে অতি অবশ্যই টাকা হতে পারে। এর আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই দেখে নেবেন, আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো তো করবেন অবশ্যই, লাইক শেয়ার তো অবশ্যই আশা করছি। তো আগের দিন আমি ট্রেডিং ভিউ সফটওয়্যার সম্পর্কে বলেছিলাম, এবং এই সফটওয়্যারটা ফ্রিতে পাওয়া যায়। গুগল ক্রোমে গিয়ে আপনারা যদি এটা সার্চ করেন ট্রেডিং ভিউ বলে, তাহলে এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। এটা একটা চ্যাটিং সফটওয়্যার, আমি এখানে খুলেই রেখেছি, এবং সেটাতে মোটের উপর কীরকমভাবে সেটিংসটা করতে হবে সেটা নিয়েও আলোচনা করেছি। তো ভিডিওটা দেখে নিলে মোটামুটি আরও আলোচনা হয়ে যাবে। আর অনেক ট্রেডিং ভিউয়ের উপরে কীভাবে সেটিংস করবেন সেই সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। তো প্রপার সেট আপটা রেডি করতে গেলে এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে প্রপার ট্রেডিং সেট আপ আমরা কী করে রেডি করব। তো প্রপার সেট আপ যদি রেডি করতেই হয় আমাদেরকে, তাহলে কিন্তু আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আরেকখানা সফটওয়্যার লাগবে। চলুন সেই সফটওয়্যারটা দেখে নিই। screener.in, এই সফটওয়্যার নিয়েও কিন্তু অনেক স্ক্রিনিং এখানে করা আছে। যদি আমাকে ফলো করেন তাহলে এই স্ক্রিনগুলো পেয়ে যাবেন। তো এনিওয়ে, নতুন স্ক্রিন আপনাকে তৈরি করতে হবে। এখানে এই যে স্ক্রিন আছে, এই স্ক্রিনেতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনগুলো এখানে সেভ হয়ে থেকে যাবে। তো একটা নতুন স্ক্রিন আমরা এখানে তৈরি করি। কি কাজ করে না, কোম্পানিগুলোকে বেছে নেওয়ার কাজ করা হয়। তো যে কোম্পানিগুলো বাছবো সেই কোম্পানিগুলোর প্রথমে ধরে নিচ্ছি, দেখুন এই জায়গাতে আসবেন, টাইপ করবেন সেলস গ্রোথ। তো এখানে সেলস গ্রোথ যদি আমরা দেখি, সেটা সেলস গ্রোথ কীরকম, ইয়ার টু ইয়ার সেলস গ্রোথ দেখতে পাবো, সেটা 15%-এর উপরে বেশি। মানে যে কোনো একটা কোম্পানি কিন্তু যদি প্রসপারিটি দেখতে হয়, যে কোম্পানিটা প্রফিট করছে, তো প্রফিটটা কিসের বেসিসে করবে? কোম্পানি কিছু প্রোডাক্ট জেনারেট করে এবং সেই প্রোডাকশনটা তাকে সেল করতে হয়। তাহলে কোম্পানির সেলস টিম যদি বেটার হয়, তার সেলস গ্রোথ যদি 15%-এর উপরে বেশি হয়, তাহলে অবভিয়াসলি তার ইনকাম বেশি হবে, অর্থাৎ প্রফিট বেশি হবে, এবং শেয়ার ভ্যালুও বাড়বে অটোমেটিক্যালি, এবং আমাদের প্রফিট হবে, এটা তো অবভিয়াস। এরপর দেখা যাক, এটা তো 1 বছরে দেখা গেল, তা 3 ইয়ার্সের সেলস গ্রোথ কীরকম সেটা একটু দেখতে হবে। এখন এই ব্যাপারটাতে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু আমরা করব না। এখন 3 ইয়ার সেলস গ্রোথ দেখতে গেলে 3 ইয়ার সেলস গ্রোথ টাইপ করবেন, এটা >20, এটা আমরা দেখছি যে >20%। 20% যদি তার 3 বছরের রেসপেক্টে অ্যাভারেজ, সে যদি একটা কোম্পানি যদি 20% সেলস গ্রোথ দেখাতে পারে, তাহলে কিন্তু সেই কোম্পানিটা বেটার কোম্পানি বলে আমাদের গণ্য করতে হবে। এরপর ক্যাশ ফ্রম অপারেশনস লাস্ট ইয়ার, এটা গত বছর যে অপারেশনটা করেছে, মানে কোম্পানির যে নির্দিষ্ট কিছু কাজ থাকে, সেই কাজটা অপারেশনটা করবার পর কোম্পানির প্রফিট কতটা হয়েছে, সেই প্রফিটটাকে যদি আমাদের ধরতে হয়, সেখান থেকে সেই প্রফিট বেশি পেলে সমস্ত খাতে ব্যয় করবার পর যে টোটাল ক্যাশটা নিয়ে সে এই বছর বিজনেস শুরু করেছে, সেই ক্যাশ ফ্রম অপারেশনটা কত, যেটা নিয়ে বছরের বিজনেস শুরু করেছে, এটা অবভিয়াসলি নেগেটিভ হবে না, পজিটিভই হবে। এবং সেটাকে ধরে নিচ্ছি আমরা >0, 5%, 10% অত কিছুতে না, যে >0, অ্যাটলিস্ট কোম্পানি লস করেনি, প্রফিট করেছে। আর আরেকটা ব্যাপার আমাদেরকে দেখতে হবে যে তার আগের বছর, গত বছরের আগের বছর ক্যাশ যেটা নিয়ে আসছিল, সেই ক্যাশটার পরিমাণ তার আগের বছরে যে ক্যাশ নিয়ে এসেছিল সেই ক্যাশটার থেকে বেশি কিনা, মানে ইয়ার টু ইয়ার ক্যাশ অপারেশনটা গ্রোথ করছে কিনা সেটা দেখে নেওয়াটা জরুরি কিন্তু।
তো এরপর দেখে নেওয়া যেতে পারে আর্নিং পার শেয়ার এই কোয়ার্টারে যেটা হচ্ছে তার আগের কোয়ার্টারের আর্নিং পার শেয়ারের থেকে বেশি কি না। পার শেয়ারে যে আর্নিংটা করেছে কোম্পানি কারেন্ট কোয়ার্টারে, মানে জাস্ট গত কোয়ার্টারে যে আর্নিংটা এসছে পার শেয়ার হিসেবে, তার আগের কোয়ার্টারে, মানে 3 মাসের আগে, 6 মাস আগে যে আর্নিংটা আসছিল, সেই আর্নিংটা পার শেয়ারে কতটা, সেটা অবশ্যই গ্রেটার দেন হবে। যদি হয় তাহলে তার আর্নিংটাও বাড়ছে, এটা আমরা লেটেস্ট কোয়ার্টার হিসেবে দেখে নিতে পারি। আর আর্নিং পার শেয়ার লেটেস্ট কোয়ার্টার প্রিসিডিং ইয়ারে যেটা ছিল, গত মানে এই চলতি বছরে যে আর্নিংটা হচ্ছে আর পার শেয়ার হিসেবে, সেটার থেকে এই বছরের এই কোয়ার্টার আর্নিং পার শেয়ারটা, লেটেস্ট কোয়ার্টারের আর্নিং পার শেয়ারটা বেশি আছে কিনা সেটাও আমরা চেক করে নেব। এই স্ক্রিনগুলো এখান থেকে করে নেওয়া যায়। আর আরেকটা করা যেতে পারে, আর্নিং পার শেয়ার প্রিসিডিং ইয়ারের রেসপেক্টে কতটা রয়েছে। এইবারের মানে কারেন্ট যে আর্নিং পার শেয়ার, চলতি বছরের আর্নিং পার শেয়ার গত বছরের তুলনায় সেটা বেশি আছে কিনা সেটাও আমরা চেক করে নিতে পারি। আর্নিং পার শেয়ার গ্রেটার দেন আর্নিং পার শেয়ার প্রিসিডিং ইয়ার। এরপর যেটা সব থেকে মানে দামি, রিটার্ন অন ইকুইটি, কতটা রিটার্ন পেতে পারা যাচ্ছে, ইকুইটির ওপরে গত বছর কতটা রিটার্ন দিয়েছে, রিটার্ন জেনারেট করেছে। এবং এটার বিষয় কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, এটা অ্যাবাভ 15 হতেই হবে ইন্ডিয়ান ইকোনমিক রেসপেক্টে। এবং সেটা আমি 18 সবসময় জাজ করি। 20, 25, 22 এগুলো তো রয়েইছে, অনেক কোম্পানি রয়েছে, কিন্তু তাদের অন্যান্য গ্রোথ হয়তো অতটা বেটার নয়, কিন্তু আমি এটা 18 মোটামুটি ধরি। 18 একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট। আর এটা তো গেল মানে এই বছরের জন্য। 3 ইয়ার্সের অ্যাভারেজটা কত, অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি কত আছে, আরওইটা কত আছে সেটা দেখতে হবে। অ্যাভারেজ আরওই কত, আরওই শুধু 18 হলেই হবে না, অ্যাভারেজ আরওই 18-এর উপরে আছে কিনা 3 ইয়ার্সের। এবং এখানে যে দুটো দেখে নিচ্ছি, সরি, ডেট টু ইকুইটি কতটা রয়েছে। এই ডেট টু ইকুইটি, ডেট তো থাকবেই, মানে কোনো কোম্পানিতে থাকবে না এটা হতে পারে না, ভালোই বিজনেস চলে। এবং সেই ডেটের পরিমাণটা কত এবং সেটা কম আছে কিনা, একের থেকে কম আছে কিনা, মোটামুটি একটা রিজনেবল অ্যামাউন্ট হয়, একটা ধরে 0.045 টাইপের এরকম কিছু একটা ধরে, কিন্তু আমরা সেটাকে 0.5 মানে 50%, সরি 0.5%-এর থেকে কম ধরছি ডেটটা। এবং ডেটার ডেটা কত, দেখুন এই ডেটার ডেসটা খুব মজার, সেটা হচ্ছে কি সেটা দিনে দিনে বেড়ে যাচ্ছে কিনা, বাড়িয়ে নিতে পারছে কিনা। মানে কোম্পানির রিলায়েবিলিটি যত বাড়বে তত ডেটার ডেস কিন্তু বেড়ে বেড়ে যাবে। যার কাছ থেকে ঋণ নিয়েছে তারা কিন্তু কোম্পানিকে একটা কি বলবো, কোম্পানিকে কিন্তু একটা স্বাধীনতা দেবে যে যে দেনাটা যেটা শোধ করতে হয় সেই শোধটা করার যে টাইম লিমিটটা, সেই টাইম লিমিটটা বাড়িয়ে দেবে। কোনো কোনো সময় 60 দিনের মধ্যে শোধ করতে হয়, কোনো কোনো সময় 30 দিনের ভেতরে শোধ করতে হয়, কোনো কোনো সময় 90 ডেজের ভিতরে শোধ করতে হয়। এখন সেটা 120 দিন যদি হয়, মানে 3 4 12 অ্যাটলিস্ট, মানে 4 মাস বাদে, মানে একটা কোয়ার্টার চলে যাবার পরে সে শোধ করতে পারছে কিনা, এই ডেটার ডেজটা 120 ডেজের থেকে লেস আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এরপর প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও যেটা রয়েছে, এই প্রাইস টু আর্নিং অর্থাৎ পি, এটা সেলস গ্রোথ, যেটা সেলস গ্রোথ 3 ইয়ার্সের যে সেলস গ্রোথ, সেটা তো 20%-এর থেকে অ্যাভাব আছে কিনা সেটা আমরা দেখে নিয়েছি। এখন 20% অ্যাভাবের থেকে 1.75 যদি গুণ করে দিই, এই 1.75 একটা ভালো রেশিও। পিওট্রস্কি স্কোর সম্পর্কে একটা স্পেসিফিক ভিডিও দেওয়া আছে। তো সেলস গ্রোথ 3 ইয়ার্সে ইন্টু 1.75 গুণ করে দেওয়ার পর যে ভ্যালুটা হবে, প্রাইস টু আর্নিং রেশিওটা, পি ভ্যালুটা তার থেকে কম আছে, মানে যে কোম্পানিটাতে আমরা ইনভেস্ট করব সেই কোম্পানির প্রাইস টু আর্নিং এখন কম, মানে কোম্পানির গ্রোথ আসবে, সম্ভাবনা আসবে, কিন্তু দাম ততটা বাড়েনি এখনো পর্যন্ত। আর প্রাইস টু আর্নিংটা অবশ্যই হবে, হাই ভ্যালু স্টক তো রয়েছে, কিন্তু এখানে লেস দেন 40 হতে হবে মোটামুটি প্রাইস টু আর্নিংটা। এরপর সেলস তো পার্সেন্টেজ নয়, ক্যাপিটালের দিক থেকে 500 crore
এটার উপরে হতে হবে সেলসটা, মানে কোম্পানিটা যে ক্যাপিটালাইজেশনটা সেটা অবশ্যই কি হবে, লার্জ ক্যাপ কোম্পানি হবে। মিড ক্যাপ বলা যেতে পারে, গ্রেটার দেন 500, মানে মিড ক্যাপ থেকে মিড ক্যাপ টু লার্জ ক্যাপ, এটা মিডিয়াম মিডিয়াম কোম্পানি নয়, মিডিয়ামের থেকে একটু হাই, আর খুব বেশি লার্জ নয়। আর মার্কেট ক্যাপিটালাইজেশন সেটাও একটা মানে লার্জ ক্যাপের দিকে, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে, হায়ার মিড ক্যাপ বলা যেতে পারে টু লার্জ ক্যাপ। তো এইগুলো যদি হয়, তো এখন তার প্রফিট মার্জিনটা কতটা আছে সেটা আমাদের দেখে নেওয়া জরুরি। তো এই প্রফিট মার্জিনটা দেখে নিতে গিয়ে আমরা যেটা করব সেটা হলো যে লাস্ট ইয়ারের নেট প্রফিট মার্জিনটা কত সেটা দেখতে হবে। খুব বেশি যে প্রফিট মার্জিন 15%, এটা দেখলে কিন্তু হবে না। এখানে মোটের উপর আমি 10-এর থেকে একটু নিচে, অ্যাটলিস্ট 8, গ্রেটার দেন 8, এটা আমি কনসিডার করি। আর এনপিএম যেটা লেটেস্ট কোয়ার্টার এখন যেটা চলছে, সেই লেটেস্ট কোয়ার্টারের এনপিএমটা কত আছে, এটাও অবশ্যই গ্রেটার দেন 8 আমরা দেখে নিই, যে লেটেস্ট কোয়ার্টার এনপিএম, লেটেস্ট কোয়ার্টার এনপিএম। এরপর দেখুন, এত ক্রাইটেরিয়ার পর এই যে আমরা এখানে যে স্ক্রিনিংটা করলাম, এই স্ক্রিনিংয়ের বেসিসে 4খানা মাত্র কোম্পানি উঠে আসছে। একটা হচ্ছে প্রুডেন্ট কর্পোরেশন, আর একটা হচ্ছে একটা করে খোলাই যেতে পারে, প্রুডেন্ট কর্পোরেশন লিমিটেড। এরপর আছে এরপরে আছে সিকিউরিটি লিমিটেড, তারপর আছে ই ক্লার্ক সার্ভিস আছে। ই ক্লার্ক সার্ভিস তো অবশ্যই একটা, তার গ্রাফের চেহারা দেখেই বুঝতে পারা যাচ্ছে কিরকম। এইখানেও যদি সিগনিটি দেখি, এটাও কিন্তু এর পি রেশিওটা দেখি, দাম মোটের উপর এক জায়গায় কিন্তু রয়েছে। একটা সময় পি অত্যন্ত কম ছিল, কিন্তু ভ্যালুয়েশন মোটামুটি ঠিকঠাক অবস্থাতেই ছিল। তো এখন ভ্যালুয়েশন এটার কাছে পিঠেই রয়েছে। তো প্রুডেন্ট কর্পোরেশনের অবস্থা কীরকম, সেম, মোটামুটি সেম টাইপের কোম্পানিগুলোকে এখানে দেবে, যে পারিটি অত্যন্ত বেশি এবং আমি দিন এটা ভালো প্রফিট করবে, এই ধরনের একটা এক্সপেকটেশন যেতেই পারে। দেখুন একবারে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটাতে আমি নর্মালি কোন কোম্পানিতে আমি ইনভেস্ট করব সেটা পরিষ্কার, যে কোম্পানি বাঁদিকের কোণ থেকে আরম্ভ করে ডাইকের কোণ পর্যন্ত প্রায় একটা 30 ডিগ্রি বা 35 ডিগ্রি কোণ করে গ্রাফটাকে শো করছে, সেটা অবশ্যই প্রফিটেবল কোম্পানি, এবং সেটার উপরে চড়ে বসলে বেশ কিছুটা প্রফিট পাওয়া যেতে পারে। আর স্পেকুলেশনের ছোটাছুটি মানে হয় না। এরপর যেটা দেখতে পাচ্ছি, এই যে কোম্পানিগুলো আজকের ডেটে এই স্ক্রিনের রেসপেক্টে আমরা সিলেক্ট করলাম, এই কোম্পানিগুলোতে আমাদেরকে নজরদারি করতে হবে। এবং এই নজরদারি করতে গেলে কি করতে হবে, আমি আগেই বলেছি, একটা নোটবুক নিতে হবে, তাদের ডেট দিতে হবে, স্ক্রিনটা নিতে হবে, স্ক্রিনটা নেবার পর স্ক্রিনটাকে টুকে রাখতে হবে, একদম পেন অ্যান্ড পেপারের উপর ভরসা করাই ভালো, একদম টুকে নিতে হবে। আর এই কোম্পানির নামগুলো কিন্তু লিস্ট আউট হয়ে যাবে এই ডেটার রেসপেক্টে, এবং এটাকে ধীরে 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 আমাদেরকে স্টাডি করে দেখতে হবে যে কী অবস্থায় আছে। WPIL লিমিটেড, চলুন দেখা যাক 15 এটা এখান থেকে এসে আমরা উইকলি চার্টে চলে যাব। অবশ্যই দেখুন উইকলি চার্টে চলে যাওয়ার পর এটাকে যদি আমরা চার্টটাকে রিসেট করে নিই, তাহলে এই জায়গাতে এসে আমাদের দাঁড়িয়ে একটা করতেই হচ্ছে, যে এখানে একটা স্পেকুলেশন এসে গেছে অলরেডি, এখানে একটা জায়গাতে গিয়ে কারেকশন আসছে। আজকের ডেটেতে যেহেতু আমরা ঢুকেছি, যে সময়টায় আমরা সব থেকে বেশি বুদ্ধিমানের, সেটা তো আমি বলেইছিলাম, সেটা হলো যে এখানে একটা রেক্টাঙ্গুলার করে দেওয়া, যে এই জায়গাটা একটা বেসমেন্ট জায়গা, এই জায়গাটা একটা বেসমেন্ট জায়গা, বেস তৈরি করছে, এই বেসটার উপরে কিন্তু একটা অ্যাকুমুলেশন তৈরি হচ্ছে। এখন যে সেল হিউজ, কিন্তু ক্যান্ডেলের সাইজ খুব একটা বড় নয় নিচের দিকে, যে পরিমাণ যে ভলিউমে বিক্রি হয়েছে কয়েকদিনে,
তাতে স্টকের ভ্যালু নেমে একদম এটাই চলে আসা উচিত, কিন্তু এখানে আসেনি, এখানে রেখে দিয়েছে। এরপর যখন স্টক একদম মানে লাফ দিয়ে উপরের দিকে উঠেছে এবং ওঠার পর এই জায়গাতে, তো যেহেতু এই জায়গাতে চলে গেছে, এখানে আমরা এটাকে একটা ক্লোন করে নিতে পারি এবং এই পোর্শনটা কিন্তু এখন এখানে এইটাকে আমরা গ্রিন করে দিচ্ছি আর এইটাকে আমরা রেড করে দিচ্ছি, কারণ এই জায়গাটা কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। এখন দেখতে হবে স্টক খাতা কিরকম অবস্থায় রয়েছে। এখন মুভিং অ্যাভারেজের এটা নেমে আসবে, নেমে আসার পর অ্যাকচুয়াল আমরা যদি এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করি, এরকম একটা প্রাইস লিমিটে যদি আসে, ৩,৮০০ প্রাইস লিমিটে আসে, তাহলে আমরা এন্ট্রি নেব। এই অবজার্ভ আমাদেরকে করতে হবে অনলি বেসিস। এবার স্ক্রিন প্রসেসটা চলতে থাকে, ডায়েরি মেনটেন করতে হবে এবং যে স্টকগুলো আমাদের স্ক্রিন থেকে এবার ধরুন এই যে স্ক্রিন, এটা বেটার স্ক্রিন, আরো হাজারো রকমের স্ক্রিন আপনারা পেতে পারেন, স্ক্রিনারই রয়েছে, কিন্তু এই যে স্ক্রিনটা আমরা নিলাম, এই স্ক্রিনটার রেসপেক্টে এখানে এখন দেখাচ্ছে 4টে স্টক, বেটার 4টা স্টক দেখাচ্ছে। যদি দেখা যায় বিজনেস খুব ভালো হচ্ছে, তাহলে এখানে এই একই স্ক্রিনেতে এরপরে হয়তো দেখা যাবে আগামী 15 দিনের ভেতরে আরো দুটো কোম্পানি বেড়ে গেছে। কোনো দুটো কোম্পানি যদি খসে যায় এখান থেকে, মানে কখন আমি বেরিয়ে আসবো, যদি কোনো দুটো কোম্পানি খসে যায়, তার রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে দেখা যাবে এখান থেকে কেউ না কেউ হয়তো চলে গেছে, আবার নতুন কোম্পানি অ্যাড হচ্ছে। যে কোম্পানি অ্যাড হচ্ছে তার মানে পারফরমেন্স অত্যন্ত বেটার, তাহলে সেটাতে আবার বিচার বিবেচনা করে প্লেস দেখে এন্ট্রি নেওয়া যেতে পারে। তো এইভাবে মোটের উপর যদি আমরা ট্রেডিংটা চালাতে থাকি, তাহলে আমার মনে হয় যে একটা স্পেকিউলেশনে না গিয়ে, যে কোথাও একটা নিউজ আসছে, এরকম একটা নিউজ চলে এসছে, হঠাৎ করে কোম্পানি বাড়ছে, আমরা ঢুকে পড়লাম। তো নিউজ কখন আসছে, যখন কোম্পানি স্টক ওর থেকে উঠে নামতে শুরু করে, তখনই কিন্তু নিউজ আসছে। যেমন ক্লার্ক সার্ভিস যখন উঠছিল তখন নিউজ আসছে, যখন উঠছিল তখন এখানে নিউজ আসছে। তো এখন কোম্পানি একই জায়গায় রয়েছে, এবারে ইনভেস্ট করবার পর মানে ইনভেস্ট হয়, তারপরে ফেসে বসে থাকে, তারপর ওই ভ্যালুটা হয় না, অনেকদিন ওয়েট করতে হয়, যে এই জায়গায় ছাড়িয়ে যেতে গিয়ে অনেকদিন ওয়েট করতে হয়, ধৈর্য হারা হয়ে যায় যারা নার্ভাস হয়ে কোম্পানি বাঁচলাম, তারপরে দেখা গেল যে আমি পাচ্ছি না, সেই রকম হচ্ছে না ঠিকঠাক। ধরুন এই জায়গায় করেছেন ইনভেস্ট করবার পর প্রাইস নিচের দিকে নেমে এখন বলছেন যে কি হলো, আমি এত সব বাছাই করে, এত ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে, এত কিছু এখানে ম্যানুয়াল রিপোর্ট পড়ে, এখানে কনকল রিপোর্টে ক্রেডিট রেটিংস দেখে, সবকিছু দেখে আমি ইনভেস্ট করলাম, তারপরে কি হলো, মানে প্রাইসটা কিন্তু পড়ে গেল, মানে আমার যেরকম লস ছিল সেরকম লসই হয়ে যাচ্ছে, মানে শেয়ার থেকে না। তো এই ধরনের ধারণা কিছু যুক্তি নেই। কখন এন্ট্রি নেবেন সেটাও কিন্তু শিখতে হবে, শুধু ফান্ডামেন্টাল হয় না, আর টেকনিক্যাল অ্যানালিসিস অতি অবশ্যই জানতে হবে। আর টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে সবথেকে বেটার অ্যানালিসিস জ্ঞান টেকনিক্স, এবং জ্ঞান টেকনিক্স যদি কেউ অ্যাপ্লাই করতে পারে বা কোথা থেকেও যদি শিখতে পারেন, তাহলে অতি অবশ্যই বেটার। আর সময় সুযোগ হলে আমি জ্ঞান টেকনিকের ওপরে যেগুলো আমি ব্যবহার করি সেগুলো সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। সেই সময় পর্যন্ত এগুলো দেখে মোটামুটি নলেজ বাড়াতে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।